প্রিয় দর্শক, প্রিজম ইআরপি প্রেজেন্টস সাস্টেইনেবল বিজনেস টকের থার্ড এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আমানুল্লাহ আমান। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন কিউপিল লিমিটেড এবং এক্সক্লুসিভ ক্যান লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নাসির ভাই। নাসির ভাই, আপনাকে স্বাগতম। স্বাগতম আপনাদেরকেও, ধন্যবাদ অনেক। নাসির ভাই, আপনি জানেন আমরা এই সাস্টেনেবল বিজনেস স্টক নিয়ে যে প্রোগ্রামটা করছি, মূলত আমাদের এই বাংলাদেশি বিজনেস অর্গানাইজেশনগুলোর বিজনেসকে টেকসই করার জন্য এবং ওয়ার্ল্ড মার্কেটে আধিপত্য বিস্তারের জন্য একটা প্রক্রিয়া এখন থেকে তৈরি হয়, সেই উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। তো আজকে আপনি একজন উদ্যোক্তা হিসেবে আমাদের এখানে আসার জন্য আপনার কাছে অশেষ কৃতজ্ঞতা। সো যেহেতু আজকে আপনাকে পেয়েছি, আজকে আপনার মুখ থেকে একটা বিষয় জানতে চাই যে এক্সক্লুসিভ ক্যান এবং কিউপিল লিমিটেড এখানে প্রায় 2000 কর্মী কাজ করছে। তো একজন উদ্যোক্তা হিসেবে আপনি নিজের শ্রম মেধা দিয়ে একজন দুইজন এমপ্লয়ি থেকে আজকে 2000 এমপ্লয়ির একটা কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সো উদ্যোক্তা হিসেবে আপনার যে সংগ্রামটা ছিল, সেই সংগ্রামটা একটু যদি ছোট্ট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন, যাতে করে নতুন প্রজন্মের উদ্যোক্তা যারা আছেন, তরুণ উদ্যোক্তা, তারা আপনার এই সংগ্রাম থেকে উৎসাহিত হতে পারেন। নাসির ভাই, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এন্টারপ্রাইজ 360 ডিগ্রিকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতন একটা এসএমই খাতের উদ্যোক্তাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং পাশাপাশি এসএমই খাত নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর এন্টারপ্রাইজ 360 ডিগ্রির যে সমস্ত দর্শক শ্রোতা নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখেন, আমি সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর আমান ভাই এই যে একটি প্রচেষ্টা দীর্ঘদিন ধরে করে যাচ্ছেন, যে সাস্টেইনেবল বিজনেস কনসেপ্ট, বা আমরা যদি বাংলায় বলি সেটা হচ্ছে, বিশুদ্ধ বাংলায় বললে সেটা টেকসই ব্যবসার কৌশল বা ব্যবসাকে ধরে রাখা উন্নয়নের কৌশল, টেকসই একটি পদ্ধতি, টেকসই পদ্ধতি। তো আসলে আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম বিজনেসম্যানই কিন্তু ছোট থেকে শুরু হয়েছে, এবং এখনো একটি সমীক্ষায় বলছে যে লন্ডনের একটা ইউনিভার্সিটি, আমার এই মুহূর্তে নামটা মনে নেই, তারা বললেন যে পৃথিবীর যত ধনী আছেন এখন তাদের 75%ই হচ্ছে নিজের গড়া, অর্থাৎ নিজেই ছোট থেকে বড় হয়েছেন। সেকেন্ড জেনারেশন বা ওই ইনহেরিট করে বড় হয়েছেন, এর সংখ্যা মাত্র 25%। হ্যাঁ, তো তার মানে এটা দিয়ে আমি বুঝতে চাচ্ছি যে পৃথিবীর প্রত্যেক দেশের ব্যবসার উন্নয়নের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার এসএমই সেক্টর, তার ক্ষুদ্র এবং নতুন এই এন্টারপ্রেনারগুলা। তো এই জায়গাটা আমাদের দেশে ফোকাস হচ্ছে না। একটা স্ট্যাটিস্টিক্সও আছে এরকম যে 90% বিজনেস কিন্তু এসএমই বিজনেস, রাইট। এবং আমাদের জিডিপিতে আরও একটা স্ট্যাটিস্টিক্স আছে, আমাদের জিডিপিতে 24.something এই কন্ট্রিবিউশন হচ্ছে এসএমই সেক্টর থেকে। কিন্তু এই আপনার দোনোটা পরিসংখ্যান যা বলে, আমাদের যারা নীতি নির্ধারণ করছে ব্যবসাকে নিয়ে, সেটা এনবিআর বলুন, অর্থ মন্ত্রণালয় বলুন, অথবা আমাদের যে চেম্বারগুলা বলেন, এফবিসিসি বলেন, কেউ কিন্তু এই কনসেপ্টটাকে ধারণ করতেছে না, বলার জন্য বলছে। কিন্তু বাস্তবে আমরা যারা এই এসএমই সেক্টরের লোক, তারা এটা গভীরভাবে বিশ্বাস করি যে এসএমই সেক্টরের উন্নয়নের মধ্যে দিয়ে দেশের ব্যবসা বাণিজ্য বড় হবে, আমাদের জিডিপির সাইজ বড় হবে, এবং আমাদের বিজনেস, যে আপনি যেই কনসেপ্ট নিয়ে কাজ করেন, আমি আপনাকে এই সুর দিতে চাই যে আসলে আপনি হচ্ছেন আমার দেখা প্রথম ব্যক্তি যিনি টেকসই বিজনেস মডেল নিয়ে ছোট ছোট উদ্যোক্তাদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের টিকিয়ে রাখা, জেনারেশন আফটার জেনারেশন। আপনার এই প্রচেষ্টা আমি অবশ্যই সাধুবাদ জানাই। এবং আমি মনে করি বাংলাদেশের এখন যারা ব্যবসা করছে, আমরা যারা শিক্ষিত বিজনেসম্যান, সবাই আপনার এটার সাথে একমত পোষণ করি যে আসলে ব্যবসা আমি শুরু করেছি, আমার হাতেই উত্থান, আমার হাতেই পতন, এটা ব্যবসা না হয়, এবং এটা কোনো কাঙ্ক্ষিত চাওয়াও হতে পারে না কোনো ব্যবসায়ীর জন্য। সুতরাং যে টেকসই বিজনেসের কনসেপ্টটাকে জনপ্রিয় করার জন্য
আপনার যে প্রচেষ্টা সেটার জন্য আমি আপনাকে সাধুবাদ এবং সালাম জানাই। থ্যাংক ইউ নাসির ভাই। এটি হচ্ছে একটা পার্ট। আর দ্বিতীয় পার্টটি হচ্ছে আসলে আমিও ছোট থেকে শুরু করেছিলাম আমার বিজনেসের যে সেক্টরটা, সেই সেক্টরটিকে আমরা বলি প্যাকেজিং ইন্ডাস্ট্রি। প্যাকেজিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, বা আবার আরেকটা বলে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। অর্থাৎ ইউনিলিভার যে তার শ্যাম্পুটা বানাচ্ছে, সেই বোতলটা আমরা বানাচ্ছি, ইউনিলিভার সেই বোতলের মধ্যে শ্যাম্পুটা ভরে মার্কেটে দিচ্ছে। আচ্ছা, বার্জার পেইন্টস তার যে রংটা মানুষের দুয়ারে পৌঁছায় দিচ্ছে, সেই রংটা বার্জার বানাচ্ছে, কিন্তু সেই রংটা যে পাত্রে করে কাস্টমারের দুয়ারে পৌঁছাচ্ছে সেই পাত্রটা আমরা বানাচ্ছি। হ্যাঁ, তো আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিজ। এবং এই প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আইসক্রিম মানুষ যেভাবে খাচ্ছে সেই আইসক্রিমের পাত্রটা আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, অর্থাৎ আপনার ফ্যাক্টরি থেকে হয়ে যায়। কারেক্ট। আপনি যে কোনো বাসা বাড়িতে ফ্রিজটা খুললেই একটা আইসক্রিমের কৌটা পাবেন, যেখানে আইসক্রিম খাওয়ার পরে আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের ওয়াইফরা তাদের খাদ্যদ্রব্যগুলা ওর মধ্যে প্রিজার্ভ করে। তো এই কোটাগুলা আমরাই বানাই দিচ্ছি। তো আমাদের বিজনেসটাকে B2B বলে। আর আপনি যেটা বললেন যে বৃহৎ শিল্পের পশ্চাৎ সংযোগকারী শিল্প বলা হয় আমাদের ইন্ডাস্ট্রিকে। এটা হচ্ছে আমার ব্যবসার একটি ছোটখাটো পরিচয় আপনাকে দিলাম আর কি। আর সব ব্যবসায়ীদের বাংলাদেশের 75% বা 70% যাই বলি সেটার বেড়ে ওঠার পিছনের যে গল্প, আমার গল্প একই রকম, কোনো বৈচিত্র্য নেই। আমরা সবাই অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। কষ্টের পিছনে দুটোই কারণ ছিল, একটি হচ্ছে পুঁজির স্বল্পতা, সবচেয়ে বড় কষ্ট। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যবসায়ী হতে গেলে, উদ্যোক্তা হতে গেলে কি জ্ঞানের প্রয়োজন, কি ধরনের পড়ালেখা প্রয়োজন, সেই জিনিসটুকু আমাদের ছিল না। আজকের যুগে এখনকার সময় একটা ছেলে ইউনিভার্সিটিতে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট থেকে সে পড়ে এন্টারপ্রেনার হওয়ার সুযোগ পাচ্ছে। অথবা আমরা বলি বাংলাদেশে এখন জনপ্রিয় একটি শব্দ আছে এখন MBA, BBA, যে বিজনেস, ব্যাচেলর অফ বিজনেস পড়াশোনা করে। তাহলে এখন যে ছেলেরা বিজনেস নিয়ে পড়ালেখা করে ব্যবসাতে প্রবেশ করছে বা এন্টারপ্রেনার হচ্ছে, আমাদের সময় কিন্তু এই মডেলটা ছিল না। যে আমরা মনে করতাম করতে করতে ব্যবসায়ী হবা। আর এখন একাডেমি আমাদেরকে তৈরি করে দিচ্ছে যে তুমি কি ব্যবসা করবা, কেমনে ব্যবসা করবা, কিভাবে সফল হবা এবং কত দূর যেতে চাও তার একটা রূপরেখাও তারা তৈরি করে দেয়। ফলে আমরা মনে করি যে আমাদের যে জেনারেশনটা এখন ব্যবসাতে ঢুকছে তারা আমাদের চেয়ে অনেক ভালো করবে, যেহেতু তারা একাডেমিক্যালি অনেক সাউন্ড হবে। চমৎকার। তার মানে যেহেতু তারা এই বিষয়ে বিজনেস স্টার্ট করার আগে এই সংক্রান্ত জ্ঞান অর্জন করে তারপর বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছেন, সো সে অবশ্যই এক ধাপে এগিয়ে থাকার কথা, বাস্তবতা যেটা রাইট। তো ধন্যবাদ নাসির ভাই। আমরা একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আপনি কিন্তু একটা ইউনিক ক্রিয়েশন একটা করেছেন বাংলাদেশের মতো দেশে, যেটা এই SME সেক্টরের একজন উদ্যোক্তা সাহস হওয়ার কথা না। আমরা জানি যে বাংলাদেশে যে গ্রিন ফ্যাক্টরিগুলো আছে সবগুলোই বিদেশি কমপ্লায়েন্সের প্রেসারে RMG সেক্টরে হয়েছে। RMG সেক্টরের বাইরে এসে একমাত্র আপনার প্রতিষ্ঠান যে একটা গ্রিন ফ্যাক্টরি করেছে, এটা একটা মডেল হিসেবে এস্টাবলিশ হয়েছে। বাংলাদেশের অনেকগুলো মিডিয়াতে আপনাকে নিয়ে রিপোর্ট করা হয়েছে এবং আমি যতটুকু জানি যে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, তারপরে কলেজ, স্কুল থেকে শিক্ষার্থীরা নিয়মিত আপনার এখানে যাচ্ছেন। এটা নট অনলি ফ্যাক্টরি অর ইন্ডাস্ট্রি, এটা আজকে একটা লার্নিং সেন্টার হিসেবে আজকে প্রতিষ্ঠিত হয়েছে। এই যে একটা গ্রিন ফ্যাক্টরি করার চিন্তাটা, এটা কিভাবে আপনার মাথায় আসলো? আপনি কিভাবে এরকম একটা জিনিস কাজ করার জন্য দুঃসাহস আমি বলবো যে দুঃসাহস দেখিয়েছেন? আপনাকে অনেক ধন্যবাদ। অনেক প্রশংসা সূচক শব্দ এবং কথা আপনি এখানে জুড়ে দিয়েছেন আমার বিজনেসের সাথে। এটার জন্য আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা সবাই ব্যবসা করছি, তো আমার মাথায় ঢুকলো যে পশ্চিমা দেশগুলো কীভাবে ব্যবসাটাকে দেখছে বা করছে। বা আমরা যদি বলি পশ্চিমা দেশ না, ইভেন এখন আমাদের এই এশিয়াতে 4টা দেশকে আমরা অনেকে বলি জাপান, চায়না, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইভেন যা কীভাবে করছে, তাদের ফ্যাক্টরিগুলোকে কিভাবে ডিজাইন করতেছে,
তো এই কনসেপ্টটা আমার মাথার মধ্যে আসলো যে তারা যদি একটি সবুজ কারখানার চিন্তা করতে পারে তাহলে আমরা কেন পারবো না। চমৎকার। আর গার্মেন্টস, আপনি যেটা বলেছেন আরএমজি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক্স্যাক্টলি তারা সবুজ কারখানা করেছে বায়ারদের চাপে, হ্যাঁ বায়ারদের বাধ্য হয়ে, বায়ারদের চাপে। তো আমার ক্ষেত্রে এরকম কোনো কাস্টমারদের চাপ ছিল না, কিন্তু ওদের গ্রিন ফ্যাক্টরি করে ফেলাটা আমার জন্য একটু প্লাস পয়েন্ট হয়েছে যে আমি তাদেরকে দেখে কপি করতে পেরেছি। কিন্তু মূল ইন্সপিরেশন ছিল যে জাপান, কোরিয়া, চায়না, তারা যেভাবে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ফ্যাক্টরি এস্টাবলিশ করে সেখান থেকে চিন্তা করে আপনি আপনার প্রতিষ্ঠানটা করলেন। এক্স্যাক্টলি আমরা তো আসলে কোরিয়াও যাচ্ছি, চায়নাও যাচ্ছি, জাপানও যাচ্ছি, ফলে আমরা দেখছি যে তারা যদি পারে আমরা পারবো না কেন। এবং এই মডেলটা আমার কাছে মনে হচ্ছে আগামী দিনের পৃথিবীর জন্য এই মডেলটা বিকল্প, ডেফিনেটলি এর কোনো বিকল্প নেই। ডেফিনেটলি যা আমরা যে ফ্যাক্টরিগুলো করব অবশ্যই আমাদেরকে গ্রিন কমপ্লায়েন্স, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স মেনেই করতে হবে, আদারওয়াইজ আমাদের জেনারেশন কিন্তু বিপদগ্রস্ত হবে। কারণ এখানে এনভায়রনমেন্ট পলিউশনের ব্যাপার আছে, কমিউনিটি ইম্প্যাক্ট আছে, ওয়াটার, এয়ার, সাউন্ড, সো বিভিন্ন ধরনের পলিউশন কিন্তু আপনার হবে, যেটা ফিউচার জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করবে অবশ্যই। সো অন্যান্য ফ্যাক্টরিকে দ্রুত এই গ্রিন ফ্যাক্টরির দিকে এগিয়ে যাওয়া উচিত, তাই তো? অবশ্যই, আমি আপনার সাথে একমত। আপনি প্রত্যেকটা কথাই বলেছেন, ইয়ারের কথা বলেছেন, এনভায়রনমেন্টের কথা বলেছেন, তার গ্রিন কনসেপ্ট। রাইট, থ্যাংক ইউ নাসির ভাই। আমরা জানি যে আপনার যে ফ্যাক্টরিটা, যেহেতু এটি একটি গ্রিন ফ্যাক্টরির সাথে সাথে এটি একটি অটোমেটেড ফ্যাক্টরিও, যেহেতু আধুনিক চিন্তা ভাবনা নিয়ে আপনি এত চমৎকার একটা ফ্যাক্টরি করেছেন। সো এই যে অটোমেটেড ফ্যাক্টরি আপনি করেছেন, সেখানে আপনার প্রচুর ইনভেস্টমেন্ট গিয়েছে, আপনি বিদেশ থেকে ক্যাপিটাল মেশিনারিজ নিয়ে এসছেন যেগুলো অটোমেটিক্যালি কাজ করে। হ্যাঁ, সো এই জায়গায় অটোমেশনের ফলে আপনার বিজনেসের কোনো বেনিফিট হয়েছে কিনা? যেমন ধরেন আপনার প্রোডাকশনের উৎপাদন খরচ, যেটাকে আমরা বলি উৎপাদন খরচ কমেছে কিনা, আপনি প্রাইজিং এর ক্ষেত্রে কোনো বেনিফিট পাচ্ছেন কিনা, ক্রেতাদেরকে ভালো প্রাইজে প্রোডাক্ট দিতে পারছেন কিনা, যেটা আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারছে। জাস্ট এই জিনিসগুলো যদি একটু বলতেন। এটা একটা চমৎকার প্রশ্ন। আমি মনে করি যে আপনার এই কোশ্চেনটার মধ্যে দিয়ে একটা সুন্দর এবং আমাদের সবার জন্য শিক্ষণীয় একটা ব্যাপার আছে যে বাংলাদেশে আসলে অটোমাইজেশন কতটুকু কার্যকর বা কতটুকু বিজনেসের ক্ষেত্রে ইফেক্টিভ হবে। আর আপনি যেটা বলেন প্রাইসিং এর ক্ষেত্রে, আসলে আমাদের দেশের এখনো শ্রম খুবই সস্তা, হ্যাঁ, ইন কম্পেয়ার টু এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তো যে সমস্ত দেশে শ্রমের মূল্য বেড়ে গেছে এবং ক্রমাগত বাড়ছে, তাদের জন্যই তারাই কিন্তু অটোমেশনটা তৈরি করেছে। কারণ আসলে মানব সম্পদের এই যে ব্যয়বহুলতা, এটা কাটানোর জন্যই আজকে রোবোটিক, এআই এবং অটোমাইজেশন এগুলো সব ধারণা তৈরি হয়েছে। কিন্তু বাংলাদেশ যেখানে শ্রমঘন দেশ এবং এখানে এখনো সস্তা শ্রম খুব বেশি সহজলভ্য, সেই ক্ষেত্রে অটোমাইজেশনটা কতটুকু কাজ দিবে? আমি বলবো এটা কস্টের ক্ষেত্রে আমাকে কোনো বেনিফিট বয়ে আনেনি, কিন্তু এটা বেনিফিট বয়ে এনেছে একটা জায়গায়, সেটা হচ্ছে হিউম্যান এরর বলে একটা কথা আছে যে মানুষ মাত্রই ভুল করে, আমরা বলি, হ্যাঁ। তো কিন্তু রোবট বা মেশিন এরা ভুলটা করে না, কারণ ওরা একটা পিএলসি বলে, প্রোগ্রাম লজিক্যাল কন্ট্রোল, ওরা একটা প্রোগ্রামে চলে। তো ফলে আমাদের যে পণ্যগুলা, সেই পণ্যের মানটা নিয়ে আমরা এখন অটোমাইজেশনের কারণে নিশ্চিত থাকতে পারি যে আমার প্রোডাক্ট কোয়ালিটি প্রথমটি যেমন শেষটিও তেমন, বিকজ ইট ইজ রান বাই এ মেশিন, এবং যে মেশিনের কোনো ক্লান্তি নেই। আর মানুষের সমস্যা হচ্ছে কি, মানুষ যখন কাজটা শুরু করে তখন তার যে উদ্যম থাকে 8 ঘন্টা পরে গিয়ে সেই এনার্জিটা থাকে না, ফলে তার কনসিস্টেন্সি অফ কোয়ালিটির ক্ষেত্রে সে ধরে রাখতে পারে না। তো এই জায়গায় আমরা আসলে একটা ব্যাপক উত্তরণ নিজেদেরকে ঘটাতে পেরেছি। রাইট, সো এই এক্সাম্পলটা আসলে খুব চমৎকার, যে আমি নিজেও তো একসময় আপনার এই যে একজন ছিলাম, বায়ার ছিলাম, যেহেতু ছিলাম পৃথিবী বিখ্যাত একটা কোম্পানি, সেই জায়গা থেকে একটু বলি যে আপনার যে কন্টেইনারের যে কোয়ালিটি ছিল, টু দা পয়েন্টে প্রিন্টিং এবং তার ফিনিশিং যা ছিল, যে প্রতিটা কন্টেইনারের একদম একই ধরনের কনসিস্টেন্সি পাওয়া গিয়েছে, এটা বিকজ অফ দ্য অটোমেশন। রাইট, সো কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কোয়ালিটি ইস্যুটাকে আপনার হাই প্রায়োরিটি দিতে গেলে অটোমেশনের কোনো বিকল্প নাই।
এটাই হলো আপনার একদম এই 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 যে এই বক্তব্যের সারমর্ম। রাইট রাইট রাইট। থ্যাংক ইউ নাসির ভাই, আপনার বিজনেস নিয়ে আমরা আসলে কথা বলছি। তো তার আগেও যেহেতু আপনি একজন এসএমই উদ্যোক্তা এবং একটা সেক্টরের রিপ্রেজেন্টেটিভ, সো আপনার কাছ থেকে আরো কিছু কথা আজকে আমরা শুনবো। যে আমরা বলছি যে টেকসই ব্যবসায় যদি না হয়, একটা দেশের ব্যবসা বাণিজ্য যদি ভালো না চলে, তাহলে আলটিমেটলি ওই দেশের ইকোনমি ভালো হয় না, ভালো চলে না। আমরা দেখছি যে ইউরোপিয়ান কান্ট্রিজগুলো, ইউএসএ, তারপরে বা জাপান, তারপরে চায়না, তারা কিন্তু বিজনেসের জন্য ওয়ার্ল্ড ওয়াইড চষে বেড়াচ্ছে, ইভেন প্রয়োজন হলে যুদ্ধ পর্যন্ত বাদিয়ে দিচ্ছে। ব্যাপারটা কিন্তু এটা কিন্তু একটা এক্সাম্পল। আমরা কিন্তু সবাই চোখ খান খোলা রেখে এই জিনিসগুলো দেখছি যে বিজনেসের জন্য যুদ্ধ পর্যন্ত বাদিয়ে দিচ্ছে। তারপরে নির্বাচনে আপনার হলো কনস্পাইরেসি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং হচ্ছে, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মেইনলি বিজনেসের জন্যই, ঠিক আছে? সো সেখানে আমাদের যে বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, সেই বিজনেস অর্গানাইজেশনগুলো লোকালি এই মুহূর্তে সাফার করছে সবাই। এটা আমরা এই যতটুকু স্টাডি করছি, আমাদের মোর দেন 90% কোম্পানি আপনার হলো সামহাও তারা হলো লস করছে। সো এই জায়গায় আমরা আপনার যে বিদেশের অভিজ্ঞতা, বিদেশে অনেক দিন যাবৎ চায়নার সাথে বিজনেস করছেন, ইউএস এর সাথে বিজনেস করছেন, মিডল ইস্টের সাথে করছেন, সিঙ্গাপুরের সাথে করছেন, ইন্ডিয়ার সাথে করছেন। সো আপনি গ্লোবাল বিজনেস এনভায়রনমেন্টের সম্পর্কে চমৎকার আইডিয়া আছে, প্র্যাকটিক্যালি যেহেতু আপনি কাজগুলো করছেন। তো সেই সব দেশের বিজনেস এনভায়রনমেন্টের কম্প্যারিজনে আমাদের বাংলাদেশের বিজনেস কি অবস্থায় আছে, আমাদের এনভায়রনমেন্টটা, এখানে আপনি তিনটা বিষয়ে আলোকপাত করবেন আশা করছি। একটা হলো যে সেখানকার বিজনেস কমিউনিটি যারা আছে, এন্টারপ্রেনিউর, তাদের চিন্তা ভাবনাটা কীরকম। তারপরে সেখানকার বায়ার বা কনজিউমার যারা আছেন, তাদের চিন্তা ভাবনাটা কীরকম। আর সেই জায়গাটাকে যারা ফ্যাসিলিটেট করছেন, অথরিটি, রেগুলেটরি অথরিটি, গভর্নমেন্ট বডি যারা আছেন, তাদের অ্যাটিটিউড কি বিজনেসকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এই তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে আমি অনুরোধ করব যে এই জায়গায় নিয়ে আপনি আপনার বক্তব্যটা একটু পেশ করুন। আমানুল্লাহ ভাইকে নিয়ে আমরা একটা মুসিবতে থাকি, যেহেতু আমানুল্লাহ ভাই হচ্ছে পিওরলি একাডেমিশিয়ান। আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন এবং আপনি স্কুল অফ ইকোনমিক্সে ছিলেন। আবার প্র্যাকটিক্যালি আপনি পৃথিবী বিখ্যাত একটা কোম্পানি, যে আমরা পেইন্ট কোম্পানি, আমরা সবাই জানি এটা একজনোবেল, যে ব্র্যান্ড নেম হচ্ছে ডুলাক্স। এটা পৃথিবীর টপ 5 কোম্পানির একটা, সেখানেও আপনি ম্যানেজমেন্ট লেভেলে কাজ করেছেন। তো ফলে একাডেমি এবং এডুকেশন ইনস্টিটিউশন দুটার মধ্যেই আপনার ব্যাপক আছে, অভিজ্ঞতা আছে এবং বিচরণ ছিল। তো এই জন্য আপনি যেভাবে প্রশ্নটা করেছেন তিনটা ভাগ করে, এত বিস্তারিত আমি যেহেতু একাডেমিশিয়ান বলতে পারবো না, তবে আমি আমার মতো করে বলি। সেটা হচ্ছে আপনি তিনটা, একটা ভোক্তা কি মনে করে, ব্যবসায়ী কিভাবে চালাচ্ছে, আর হচ্ছে ফেসিলিটেটর বডি বা যে আমরা যেগুলোকে বলি যে প্যাট্রোনাইজিং বডি, যে অথরিটি, এরা কি করছে। আমি লাস্টেরটা দিয়ে শুরু করি। আমার মনে হয় এটা একটা চমৎকার উদাহরণ ইতিপূর্বে কেউ দিয়েছে বা বলেছে আমি জানি না। ব্যবসাকে কত গুরুত্ব দেয় বা পৃথিবীর তাবৎ দেশগুলো, আমরা যাদেরকে আপওয়ার্ল্ড কান্ট্রি বলি বা উন্নত বিশ্ব বলি, তারা যে কত বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ফোকাস, তার একটা এক্সাম্পল আমি দিতে চাই। অতি সম্প্রতি বাংলাদেশে হয়ে যাওয়া দ্বাদশ ইলেকশন, তো আমাদের ইলেকশনটা নিয়ে প্রশ্ন ছিল। তো সেটা আমার বিষয় না, আমার বিষয়টা হচ্ছে ইলেকশনটা শেষ হলো, গভর্নমেন্ট ফর্ম করলো, প্রতিযোগিতায় নেমে গেল কে কার আগে সরকারকে সমর্থন জানাবে বা স্বীকৃতি জানাবে। তো ভারত এবং চায়না এই ক্ষেত্রে পূর্ব ভূমিকা রেখেছিল, কিন্তু এইবার আমরা দেখলাম জাপান, যে দেশটাকে বলা হয় শুদ্ধাচারের দেশ, বা যে জাতিটাকে বলা হয় যে কাইজেনের জাতি, বা আমরা আরো সুন্দর কিভাবে বলা যায় যে সবকিছুর মধ্যে একটা পরিচ্ছন্নতা, পরিশীলতা জাপান প্র্যাকটিস করে সব সময়। 5S বলেন, কাইজেন বলেন, সব মেথডের উদ্গাটা হচ্ছে আমাদের জাপান। এবং ভালো বিজনেস যে সূচকগুলা সব জাপান থেকে আমরা ধার করে নিচ্ছি। সেই জাপান আমরা দেখলাম নির্বাচনের পরে এই সরকারকে সমর্থন দেওয়ার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
Right. এটা এটা কেন? Because of business. বিকজ অফ বিজনেস। কারণ বাংলাদেশে জাপানের মাতার বাড়ি ডিপ সি পোর্ট, রাইট, আমাদের 2500 একটা স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে, মেট্রো রেল হচ্ছে, Metro rail সব জাপানের। জাপান। সো ফলে আমি আপনাকে বুঝতে যাচ্ছি পৃথিবীর একমাত্র দেশ আমরা জি যারা ব্যবসাটা বুঝি না, জি ব্যবসাটার গুরুত্বও বুঝি না। জি এবং আমরা আসলে এটা না বুঝার পেছনে আমাদের যদি পিছের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হওয়ার কারণে ব্রিটিশ আমলে ব্রিটিশ ছাপ পোষা শ্রেণী তৈরি করতে চেয়েছিল, একটা চাকরিজীবী শ্রেণী তৈরি করতে চেয়েছিল। ফলে আমাদের দেশের প্রত্যেকটি বাবা মার মাথায় আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে সরকারি কর্মকর্তা হবে, স্কুল মাস্টার হবে, ইত্যকার আমার ছেলে এন্টারপ্রেনার হবে। আপনি 100 জন বাবা মাকে জরিপ করেন, একটা উত্তরও পাবেন না। কিন্তু উন্নত বিশ্বগুলা ব্যবসাটাকে তাদের মনে করে যে এটা হচ্ছে সবচেয়ে বড় অনুষঙ্গ, যে তার দেশটাকে চেঞ্জ করার জন্য। এরাও কিন্তু পুরোটাই বিজনেস ওরিয়েন্টেড। আপনি যদি সিঙ্গাপুরকে দেখেন, সিঙ্গাপুর পুরো দেশটাই বেঁচে আছে পোর্ট কেন্দ্রিক বিজনেসকে কেন্দ্র করে। পুরা জাতি একটা জায়গায় একটা কেন্দ্রে নিজেদেরকে কনসেন্ট্রেট করছে, সেটা হচ্ছে পোর্ট বিজনেসটাকে কিভাবে এফিশিয়েন্ট করা যায় এবং গ্লোবালি এখান থেকে রেভিনিউ করা যায়। শুরু করেছিল তারা সি পোর্ট দিয়ে, দেন দে শিফটেড ইট টু এয়ারপোর্ট দিয়ে করেছে। তারা বিমানও সেই কথা না, সিঙ্গাপুর এয়ারপোর্ট ইজ এ হাব নাও। হ্যাঁ, এই যে বিজনেস ওরিয়েন্টেশন, এই যে বিজনেস ফোকাস, এই বাংলাদেশ আমাদের যারা দেশ চালাচ্ছে, আমাদের যারা দেশকে পরিচালিত করছে, কেউ নাকি না আমরা না আমাদের গার্ডিয়ানরা কেউ কিন্তু এই ব্যাপারে সচেতন না। মানে আমাদের মোট কথা হলো যে আপামর জনসাধারণের ক্ষেত্রেই বিজনেসের প্রতি একটা পজিটিভ যে ভাইব থাকা দরকার, যে অ্যাটিটিউড থাকা দরকার, সেটা নেই। অর্থাৎ এটা সোসাইটি পার্সপেক্টিভ থেকে এটা ইগনোর। আপনার যে কারেক্ট, অ্যাবসলিউটলি ফ্যামিলি লেভেলেও কেউ চায় না তার সন্তান এন্টারপ্রেনিউর হোক, সোসাইটি তো একজন এন্টারপ্রেনিউরকে সেইভাবে রিকগনাইজ করা হয় না। গভর্নমেন্ট থেকেও আসলে একজন এন্টারপ্রেনিউর, যদিও রিসেন্টলি আপনি খেয়াল করবেন যে সরকার কিন্তু এখন অনেক চেষ্টা করছে নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য, মাস লেভেলে অ্যাওয়ারনেস তৈরি করছেন, অনেক ধরনের ট্রেনিং, অনেক প্রোগ্রাম কিন্তু তৈরি করছেন যে উদ্যোক্তা তৈরি করার জন্য। তারপরেও সোসাইটি লেভেলে ফ্যামিলি থেকে অথবা ব্যক্তি উদ্যোগে একজন এগিয়ে আসবে, সেই জিনিসটা কিন্তু হয়ে উঠছে না প্রকৃতপক্ষে। সরকার যেটা চেষ্টা করছে, কারণ সরকার এখন দেখছে যে আমাদের প্রাইম মিনিস্টার বলেন বা আমাদের মন্ত্রিমণ্ডল, যেমন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানেই যায় সেখানেই আমাদের আদানি অথবা আমাদের রিলায়েন্স সাথে থাকে। এটি হচ্ছে তাদের কালচার। আর ইউরোপ আমেরিকাতেও ঠিক দেখবেন যে শেভরন ফিলিপস আমেরিকার রাষ্ট্রপ্রধানের সাথে সারা পৃথিবী চষে বেড়াচ্ছে। আপনি বিল গেটসকে বলেন আর আমাজনকে বলেন অথবা ইলন মাস্ককে বলেন, যে দেখবেন যে ওদের প্ল্যান বা ওদের পরিকল্পনায় আমেরিকান গভর্নমেন্টের বিজনেস পলিসির মধ্যে বড় ধরনের একটা প্রভাব বিস্তার করে। কারণ দেশটা তো আগাতে হবে এভাবেই। আচ্ছা, যেমন বাংলাদেশে আমরা যেটা সামাজিক লেভেল, পরিবার লেভেল থেকে দেখি যে চাকরি করতেছে সবাই, এই চাকরির টাকাটা একজন ডাক্তার যে বেতনটা পাচ্ছে, একজন পুলিশ অফিসার যে বেতনটা পাচ্ছে, বা একজন সচিব যে বেতনটা পাচ্ছে, এই টাকাটা আসছে কোথা থেকে? এই প্রশ্নটা আমরা কেউ করিনি। ইভেন আমাদের সচিব মহোদয় করে না, ইভেন আমার পুলিশ মহোদয় করে না, ইভেন আমার বাবা যিনি চাকরিজীবী তিনিও করেন না। এবং আমার কাছে খুব আশ্চর্য লাগে যে এই প্রশ্নটা কেন তাদের মাথায় উদিতই হয় না, যে আমার বেতন কোত্থেকে আসছে, এবং এই বেতনটা আসছে একমাত্র ব্যবসা থেকে। কারণ রেভিনিউটা জেনারেট হচ্ছে কোত্থেকে? রেভিনিউ জেনারেটের মূল জিনিসটা চট্টগ্রাম সিপোর্ট, ঢাকা এয়ারপোর্ট, দেন ব্যবসার ভ্যাট, দেন ইনকাম ট্যাক্স। এর বাইরে তো আর কোনো কিছু নাই। হ্যাঁ, একটা ডাক্তার সরকারকে কয় টাকা ট্যাক্স দিবে? যদি ডাক্তার ট্যাক্স দেয় সেটা হচ্ছে তার চেম্বারের প্র্যাকটিসের উপর ট্যাক্সটা দেয়, সেটা কয় টাকায় বা হবে? আচ্ছা, তাহলে গভর্নমেন্ট যত ট্যাক্স পায়, আজকে সচিবদেরকে বেতন দিচ্ছে, পুলিশকে বেতন দিচ্ছে, আর্মিকে বেতন দিচ্ছে, এগুলো সব কিছু হচ্ছে কিন্তু ব্যবসা থেকে। প্রাইভেট সেক্টর মেইনলি এই জায়গা থেকে। তো হোয়ারেজ এই জায়গাটাকে কিন্তু আমরা কেউ ফোকাস বা সম্মানিত করতেছি না। হ্যাঁ, তো এটা আমাদের একটা এক ধরনের বেদনা কাজ করতেছে। আর বিদেশের গভর্নমেন্টগুলো আমরা যেটা দেখতেছি, টু ফেসিলিটেট দ্য বিজনেস, তারা কি করতেছে? আমরা আসলে জানাতে গেলে দেখি যে ইনফ্রাস্ট্রাকচার কোথায় নিয়ে গেছে। সুবিস্তৃত সুদৈর্ঘ্য হাইওয়ে, চোখ ধাঁধানো হাইওয়ে, আচ্ছা, ফ্লাইওভার,
আমি চায়নাতে সর্বশেষ দেখেছি 6 লেয়ার ফ্লাইওভার, 6 লেয়ার ফ্লাই, 6টি লেভেল। তো আপনি ফার্স্ট ট্রেন, বুলেট ট্রেন, জি। জাপানের বুলেট ট্রেন সারা পৃথিবী বিখ্যাত। এগুলো কেন করেছে? এখানে কি বিজনেসকে ফ্যাসিলিটেট করে। ততই কিন্তু ব্যবসা গ্রো করবে। জি হ্যাঁ, আজকে সরকার দেখেন 2 বছর বা 3 বছর হলো চালু করেছে রাজশাহী থেকে আম পরিবহনের জন্য স্পেশাল ট্রেন। স্পেশাল ট্রেন এগুলা হচ্ছে এখন। এখন Whereas এগুলা পৃথিবীর অন্য দেশে এই প্র্যাকটিস গুলো অনেক আগে থেকে। অনেক আগে থেকে। Whereas আমরা শুরু করছি এই মাত্র কিছুদিন আগে। জি, জি। তাহলে আমের এই যে আমাদের কৃষি দ্রব্যাদি বা কৃষির ফসলগুলো ক্ষেত পর্যায়ে, মাঠ পর্যায়ে একটা শশার দাম কত বা একটা আমের দাম কত, সেটা ঢাকায় আসতে কত টাকা হচ্ছে। এই যে ট্রান্সপোর্টেশন, জি। আমাদের পরিবহন যত সহজ হবে, আমাদের রোড কমিউনিকেশন যত ভালো হবে, আমাদের নদী পরিবহন যত ভালো হবে। যেমন পৃথিবীর সবচেয়ে চিপ পরিবহন হচ্ছে নদী, জি আমরা সি। সারা পৃথিবীর টোটাল বিজনেসের 85% ক্যাটার করে শিপে। শিপে। কারণ বিকজ এর চেয়ে ইকোনমি কোনো পদ্ধতি আর তৈরি আর হয় নেই নেই। পৃথিবীতে, right. Whereas বাংলাদেশে কিন্তু এই জায়গাটা আমরা অবহেলিত, আমরা এখনো রোডকে প্রাধান্য দিচ্ছি, তথাপিও সেটা একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারতেছি না। রাইট। তো অর্থাৎ আমি বলছি যে ইউরোপকে, আমেরিকাকে, চায়নাকে আমরা দেখছি কি তারা সুবিস্তৃত হাইওয়ে বানাচ্ছে, তারা ফার্স্ট ট্রেন করতেছে। আর চায়নার তো একটা বিখ্যাত পলিসি সবাই জানে, সিল্ক অ্যান্ড বেল্ট রোড ইনিশিয়েটিভ বলে তারা। হ্যাঁ, তো এই ইনিশিয়েটিভগুলো দিয়ে কি বোঝাচ্ছে? চায়না চাচ্ছে যে সর্বোচ্চ 22 দিনের মাথায়, 20 দিনের মাথায় ইউরোপ ঢুকে যেতে হবে তার পণ্য। জি তা সাপ্লাই চেইন সাপ্লাই চেইন। স্ট্রং করার আর জন্য। পৃথিবীর সাপ্লাই হাব বলা হয় চায়নাকে এখন। রাইট। যে পৃথিবীতে যত কিছু তৈরি হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, তার প্রধান কারখানা হচ্ছে চায়না। চায়নায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং চায়না এটাকে বুস্ট আপ করার জন্য তার ইনফ্রাস্ট্রাকচারকে সেভাবে তৈরি করতেছে। না, কিন্তু এরকমও দেখা যায় যে তারা তার বিজনেসকে ফ্যাসিলিটেট করার জন্য লোন দিচ্ছে। রাইট। বিভিন্ন দেশকে লোন দিচ্ছে যে তুমি লোন নিয়ে এই ডেভেলপমেন্টের কাজটা করো, তবে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে এইটার এই ম্যাটেরিয়াল গুলো, এই সাপোর্ট গুলো আমার দেশ থেকে আসতে হবে। আমার দেশ থেকে। কারেক্ট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পয়সা দিচ্ছে, পরবর্তীতে পয়সাটা উঠিয়ে নিচ্ছে, বাই দিস টাইম সে কিন্তু একটা বিজনেস করে নিচ্ছে। আমি আসলে পয়েন্ট আউট করতে পারিনি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এটা চমৎকার পয়েন্ট। সেমটা কিন্তু আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে এবং পৃথিবীর তাবৎ দেশগুলো। আমি আপনাকে এই সাইড বাই দিস এক্সাম্পল, মানে আপনি যেটা বলছেন সেটা আপনি সুন্দরই বলেছেন। যেমন আমরা অতি সম্প্রতি আমি একটা অফার পেয়েছি, আমি যদি ইউরোপ থেকে এই জেনারেটরটা কিনি, ইউকে থেকে একটা জেনারেটর, কামিন্স জেনারেটর, তাহলে ওরা আমাদেরকে 2% সুদে ইয়ে দিবে, আমার এই জেনারেটরটা লোনে আমার কাছে বিক্রি করবে, অনলি 2%। অনলি 2%। তো কেন? তার জেনারেটরটা যেন বাংলাদেশে, ইউরোপিয়ান জেনারেটর যেন বিক্রি করতে পারে। জি। তো এই যে 2% ইন্টারেস্ট দিচ্ছে, কে দিচ্ছে? সেটা ইংল্যান্ডের ব্যাংকে দিচ্ছে। কেন দিচ্ছে? তার বিজনেসকে ফ্যাসিলিটেট করার জন্য। হ্যাঁ, তো ইউরোপের, শুধু ইংল্যান্ড না, এখন ইউরোপের যে কোনো দেশ থেকে আপনি যে কোনো ক্যাপিটাল মেশিনারিজ কিনবেন, ওরা এটাকে খুব চিপ রেটে, স্বল্প সুদে লোনও দিচ্ছে যেন আপনি কিনতে আগ্রহী হন, এবং কিনলে সেটা আপনার জন্য যেন ভালো সুফল বয়ে আনে। মানে মোট কথা যেটা, যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে জায়গাতে আজকে পৌঁছে গেছে, এর বড় কারণ হলো তারা তাদের এন্টারপ্রেনিয়রদেরকে সেভাবে ফ্যাসিলিটেট করেছে। কারেক্ট। তাদেরকে ওয়ার্ল্ড ওয়াইড বিস্তৃত হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। ইয়েস। সেই কারণেই আজকে তারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করছে এবং তার দেশের জন্য টাকা পয়সা বেশি বেশি পরিমাণে নিয়ে আসতে পারছে, আর যার কারণে তারা আজকে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। সো এরকম উন্নয়নের যে স্বপ্ন আমরা দেখছি, 2041 সালে বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্র হবে, যেখানে আপনার পার ক্যাপিটা ইনকাম হবে $12,500। সো এই জায়গা পর্যন্ত পৌঁছতে হলে ডেফিনেটলি আমাকে এই এন্টারপ্রেনিউরিয়াল ডেভেলপমেন্টের উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে, আমি যদি ভুল না বলে থাকি। আপনি সঠিকই বলেছেন, এবং আমি আপনার সাথে শুধু আরেকটা কথা যোগ করতে চাই, যে আসলে সরকারের কাজ কি বা কাজ কি হওয়া উচিত। আমরা মনে করি যে ফার্স্ট ওয়ার্ল্ড গুলা বা আমরা যাদেরকে ফলো করতে চাচ্ছি, তাদের মেইন কাজ হচ্ছে ফেসিলিটেট প্রাইভেট সেক্টর। জি জি। এখানে আমাদের এখানে হচ্ছে না। সরকারের কাজ হবে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, আর প্রাইভেট সেক্টরকে সে যেন পিছন থেকে সাপোর্ট দিতে পারে, নীতিগত সহায়তা। তা নীতিগত সহায়তার মধ্যে কি আছে? এই যে আপনাকে বললাম যে ইউরোপিয়ান মেশিন কিনলে সেই ব্যাংক থেকে 2% ইন্টারেস্ট রেটে
আপনাকে ল্যান্ডিং করতেছে। সেখানে আমার দেশে আমার দেশে ইন্টারেস্ট রেট হচ্ছে এখন 14%। 14%। সো বিগ গ্যাপ, এখানেই তো আমার কস্টিং বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে। আর আপনি যদি এরপরও যদি আরো কিছু উদাহরণ দিই আপনি তাহলে বুঝতে পারবেন জি প্লিজ। যে আমাদের এখানের যে কোনো প্রোডাক্টের, যেমন আমরা সিপোর্ট, আমাদের ডিপ সিপোর্ট নেই। জি, আমরা আজকে স্বাধীনতার কত বছর গেল, অর্ধশত পার হয়ে গেল, কিন্তু আমরা কি একটা ডিপ সিপোর্ট তৈরি করতে পারলাম? আমাদের গার্মেন্টসের পণ্য ইউরোপ আমেরিকাতে পৌঁছতে যতদিন সময় লাগে, এটা যদি লিড টাইম কমানো যেত, আমাদের এন্টারপ্রেনাররা এই ভ্যাট বলেন ট্যাক্স বলেন, একটা সময় আমরা দেখতাম যে আমাদের বাজেট তৈরি করতো অর্থনীতিবিদরা, ইকোনমিস্ট। তো ইকোনমিস্ট শব্দটার মধ্যেই কিন্তু একটা ফিলোসফি আছে, একটা অ্যাকাউন্টেন্ট একটা ইকোনমিস্ট, এই দুইটার মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। হ্যাঁ, একটা দেশের বাজেট কিন্তু কখনো এরকম হতে পারে না যে আমার ইনকাম কত, আমি আমার বেতন 10,000 টাকা সেভিং, এটা কিন্তু একটা বাজেটের ক্ষেত্রে হয় না। বাজেটের ক্ষেত্রে সবসময় দেখা হয় যে আমার কি প্রয়োজনীয় খরচ আগে তা বিবেচ্য করো, দেন আমার কি ইনকাম আসবে সেটা বিবেচ্য করো। ইফ ইট ইজ রিকোয়ার্ড যে ডেফিসিট বাজেট ইজ অলসো গুড ফর দ্য কান্ট্রি, পৃথিবীর আমেরিকা পর্যন্ত ডেফিসিট বাজেট, ওয়ারাজ আমাদের দেশে এখন আমলারা যেগুলো করছে এগুলার মধ্যে আমরা কোনো দূরদর্শিতা দেখছি না। আমরা বাংলাদেশের ভালো ভবিষ্যৎ ব্যবসা কোনো কিছুই এই বাজেট বা তাদের অর্থনৈতিক পলিসির মধ্যে পাচ্ছি না। এবং সেইম ওই শিল্পভূমি নিয়ে যেরকম হুটহাট সিদ্ধান্ত, ট্যাক্সের প্রত্যেকটি বিষয় নিয়ে হুটহাট। নাসির ভাই, একটু এক্স্যাক্টলি আপনি কি কি প্রবলেম ফেস করছেন? ভ্যাট, ট্যাক্স, তারপরে আপনার ইলেকট্রিসিটি, গ্যাস, যেটা আপনার অপারেশনকে হ্যাম্পার করছে, এবং এটা শুধুমাত্র আপনার ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেবল ব্যাপারটা না, এটা সর্বস্তরে আসলে অ্যাপ্লিকেবল। এই জিনিসটা হ্যাঁ, আসলে কথাটা আমরা সুনির্দিষ্ট বলতে পারি কিনা দেখি, যেহেতু আঙ্গিকটা বা ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, ব্যাক স্ক্রিনটা অনেক বড়, তথাপিও কথাটা বলি, আসলে রাষ্ট্রের তো কাজ ব্যবসা করা না, রাষ্ট্রের কাজ হচ্ছে ব্যবসায়ীদেরকে ফেসিলিটেট করা বা প্যাট্রোনাইজ করা। সেটা 2-3 ভাবে করা যায়। একটা নাম হচ্ছে নীতি সহায়তা প্রদান করা, আর একটা হচ্ছে অবকাঠামো তৈরি করে দেওয়া। হ্যাঁ, এখন আমাদের দেশে রাষ্ট্র বা সরকার আমাদের ব্যবসায়ীদেরকে বা ব্যবসার খাতকে ফেসিলিটেট করতেছে না। আপনি যদি বলেন তাহলে মানে কেমনে চলতেছে ব্যবসা, দেখেন আমাদের এখানে বিদ্যুতের অবস্থাটা কি, আমরা বিদ্যুৎ পাচ্ছি না বললে চলে। এটা পূর্ববর্তী গভর্নমেন্টের সময় ছিল আরো ভয়াবহ। এই গভর্নমেন্টের প্রথম দিকে আমরা অনেক বিদ্যুৎ পেয়েছি, কিন্তু সেই বিদ্যুতের যে রেট পার ইউনিট কস্ট আমাদের থেকেই নিচ্ছে তারা, সেটা আন্তর্জাতিক প্রতিযোগিতার মানদণ্ডে সঠিক নয়, আমরা কিন্তু বেশি নিচ্ছে। আচ্ছা, তা সরকারেরও যুক্তি আছে যে আমরা গ্যাস ড্রিভেন বানাচ্ছি, বিদ্যুৎ বানাচ্ছি, ফলে গ্যাসটা এলএনজি গ্যাস, সেটা তো অনেক কস্টলি ইত্যকার কথা তারা বলতেছে। গত বছর আপনাকে মজার কথাটা বলি, গত বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসে 15% বিদ্যুতের শুধু দাম বাড়ানো হয়েছিল। এবং আপনি জানেন কিনা জানেন, গত বছর অক্টোবরে গ্যাসের দাম বাংলাদেশের ইতিহাসের রেকর্ড 300% মূল্য বৃদ্ধি করা হয়েছে, অলমোস্ট 300%। সেটা হচ্ছে 11 টাকার গ্যাস 30 টাকা পার ইউনিট কস্ট হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসও আমার ধারণা, এগুলা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস বলেন আর ইন্টারন্যাশনাল কনটেক্সটও বলেন, এইভাবে দাম কখনো বাড়ে না। তাহলে আমরা জ্বালানি ছাড়া ফ্যাক্টরি কিভাবে চালাবো? তাহলে আমি কি গভর্নমেন্ট থেকে নীতি সহায়তা পাইলাম? আচ্ছা, আপনি গ্যাসের দাম বাড়াইলেন, কিন্তু তারপরেও কি গ্যাস কি নিরবিচ্ছিন্ন করা গেছে? আপনি বিদ্যুতের দাম বাড়ালেন, এই বছর ফেব্রুয়ারিতে, অর্থাৎ ঠিক আজকের থেকে 2 মাস আগে বিদ্যুতের দাম পুনরায় 10% বাড়ানো হয়েছে, কিন্তু তথাপিও কি আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি? আপনাকে বলে একটা জেনারেটর ভাড়া নিয়েছি, এরকম শুধু আমি না, জেনারেটর ভাড়ার হিরিক বিভিন্ন ফ্যাক্টরিতে চলতেছে, এই ডিউ টু পাওয়ার ক্রাইসিস। তাহলে রাষ্ট্র ব্যবসাকে সহযোগিতা করতেছে না, বরঞ্চ ব্যবসার কস্টকে বাড়িয়ে দিচ্ছে। আলটিমেটলি এই যে আপনার মাল্টিপল টাইম আপনার গ্যাসের দাম বাড়ছে, ইলেকট্রিসিটির দাম বাড়ছে, সো এতে করে তো আপনি তো দাম বাড়াতে পারছেন না প্রতিনিয়ত। প্রতিযোগিতা মার্কেটে আমি তো কিছু করতে পারতেছি না। প্রতিযোগিতার মার্কেটে আপনি তো আপনার প্রোডাক্টের দাম সেইবার 2বার 3বার 5বার প্রতি বছর বাড়াতে পারছেন না। আচ্ছা, দিন শেষে তাহলে আপনার প্রফিটেবিলিটি হ্যাম্পার হচ্ছে। রাইট, টু সাম এক্সটেন্ট নট এট প্রফিটেবিলিটি না, এখন আসলে এক্সিস্টেন্স, কোশ্চেন অফ অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছি। শুধু নেতিবাচক কথা বললে হবে না, কিছু ইতিবাচক কথা বলি। 2008 থেকে 2016, 17, 18 পর্যন্ত আমরা সরকারকে যে
ইতিবাচক মনোভাব দেখেছি ব্যবসার জি, ক্ষেত্রে, জি। আমরা এখন সেটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, আপনি গ্যাসের কথা বললাম, বিদ্যুতের কথা বললাম, এখন ডলারের দাম দেখেন, জি ডলার 85 টাকার ডলার এখন 117 টাকা 70 পয়সা। জি 39% না 41% বা 42% বেড়ে গেছে, বেড়ে গেছে। টাকার অবমূল্যায়ন হয়েছে। জি জি তো এটা কেন করলো? এখন আমি আপনাকে পূর্বে বলেছিলাম যে আসলে এখন অর্থনীতি চালাচ্ছে অর্থনীতিবিদরা না, আমলারা। এই আমলারা অর্থনীতির কি বুঝেন এটাই জানি না। হ্যাঁ, ফলে যোগ্য লোক বা সঠিক লোকের হাতে না পড়লে যে কাজগুলো হয় তাই এখন হচ্ছে। আপনি ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে এখন 14%। 50% শুধু ফান্ড কস্ট বেড়ে গেছে। আমি আগে প্রতি মাসে আমার ফান্ড কস্ট বাবদ ব্যাংকে দিতাম 1,10,00,000 টাকা, জি এখন সেটা হয়ে যাবে 1,65,00,000 টাকা। 65 লক্ষ টাকা, মানে হিউজ জাম্প। মানে এটা শুধু আমি না, এটা সবার ক্ষেত্রে। তাহলে সরকার কি আমাকে এখন ব্যবসা বান্ধব পরিবেশ দিচ্ছে? না। এটা তো এই 4টা জিনিস বললাম, বিদ্যুৎ, গ্যাস, ডলার এক্সচেঞ্জ রেট এবং ব্যাংকের সুদ, 4টা পয়েন্ট উল্লেখ করলাম। আরো 2টা পয়েন্ট রয়ে গেছে, যে 2টা পয়েন্ট আমাদের ব্যবসায়ীদের জন্য আরো ভয়াবহ এবং মারাত্মক। সেটা হচ্ছে, একটা নাম হচ্ছে ভ্যাট, একটা নাম হচ্ছে ইনকাম ট্যাক্স। পৃথিবীর সভ্য দেশগুলা ভ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এটা সবার জন্য হয়। মনে করেন, আমি উদাহরণ দিই সহজভাবে বোঝানোর জন্য আর কি, যে যেই পরোটা বা যে পাউরুটি বলি, সহজ একটি উদাহরণ, একটা পাউরুটি আপনার দোকান থেকে কিনতে যাবেন, একটা রিক্সাওয়ালা পাউরুটিটা কিনবে 15 টাকায়। এই 15 টাকার মধ্যে 15% ভ্যাট ইনক্লুড আছে, 1.5 টাকা ইনক্লুড আছে। আর এই পাউরুটি রিক্সাওয়ালা কিনলো 15 টাকা এবং সে 1.5 টাকা ভ্যাট দিয়ে কিনতেছে। আর এই পাউরুটি যদি আমিন আসিফ সাহেব অথবা আমাদের ব্যবসায়িক কমিউনিটির লিডার যে সালমান এফ রহমান সাহেব যদি পাউরুটিটা কিনেন, উনিও কিনবেন 15 টাকা। তাহলে রিক্সাওয়ালা যেই 1.5 টাকা ভ্যাট দিচ্ছে, নাসিরও সেই 1.5 টাকা ভ্যাট দিচ্ছে, সালমান এফ রহমান সাহেবও 1.5 টাকা ভ্যাট দিচ্ছে। এইরকম ইনডাইরেক্ট ট্যাক্স সমাজেরকে বৈষম্য বাড়ায় দেয়। মানে যাদের ইনকাম কম, তাদের ইনকামে আসলে সেভিংস এর কোনো সুযোগ থাকে না, এবং এটা অন্যায্য। এটা কোনো কল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট বা ভালো উন্নত বিশ্ব ইনডাইরেক্ট ট্যাক্সকে নিরুৎসাহিত করে, ডাইরেক্ট ট্যাক্সকে। ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স। সালমান এফ রহমান যা কামাবে, নাসির যা কামাবে, তার আলোকে তার উপর ট্যাক্স নেওয়া হবে। যে যত বেশি কামাবে তার থেকে বেশি হারে ট্যাক্স নেওয়াটাই হচ্ছে সভ্য দেশের মানদণ্ড। আর বাংলাদেশে ঘটনাটা ঘটতেছে উল্টো, যে ইনডাইরেক্ট ট্যাক্সের নাম দিয়ে রিক্সাওয়ালা থেকে যে ট্যাক্স 1.5 টাকা নিচ্ছে, সালমান এফ রহমান থেকে এবং নাসির সাহেব থেকে 1.5 টাকা ট্যাক্স নিচ্ছে। এটা ন্যায্যতা। আপনার প্রস্তাবনা হলো যে যারা নিম্ন আয়ের মানুষ আছে তাদের ক্ষেত্রে এই ট্যাক্সটা কম হওয়া উচিত, আর যাদের আয় বেশি তাদের ক্ষেত্রে এই ট্যাক্সটা বেশি। এটা আমি না, এটা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের প্র্যাকটিস। কিন্তু বাংলাদেশে ঘটনাটা ঘটতেছে উল্টো। অর্থাৎ যারা আমাদের এখানে এই যে এনবিআর বা আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বলে, তারা এই দুটো ডিপার্টমেন্টে যারা আছে, তারা এখন জাস্ট রেভিনিউ কালেকশনে জোর দিচ্ছে। কিন্তু রেভিনিউ কালেকশনের পিছনে যে নীতি এবং নৈতিকতা এবং জাস্টিফাইড হচ্ছে কিনা জনসাধারণের জন্য, সর্বস্তরের মানুষের জন্য কল্যাণকর কিনা, এইটা ওরা মনোযোগ দিচ্ছে, এফোর্ড করতে পারছে কিনা। আমি আপনাকে এই ক্ষেত্রে একটা ছোট্ট গল্প বলতে পারি, যে পাকিস্তান আমলে আমরা বলতাম কালেক্টর অফ ট্যাক্সেস। তাদের ডেজিগনেশন ছিল কালেক্টর অফ ট্যাক্সেস। এটা ব্রিটিশ আমল থেকে চলে আসতেছিল। ব্রিটিশ আমলরা কি করতো, যে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ট্যাক্স কালেকশন করতো, এই জন্য কালেক্টর শব্দ ব্যবহার করতো, ডেজিগনেটেড কালেক্টর অফ ট্যাক্সেস। আর স্বাধীন বাংলাদেশও এটা কালেক্টর অফ ট্যাক্সেস ছিল। কিন্তু যখন তারা এটা বুঝতে পারলো যে ব্রিটিশের সেই ধারাবাহিকতা তো এখন নেই, এখন তো জনগণের সরকার, এখন তো রাজ সরকার না, তাহলে আমাদেরকে জনবান্ধব হইতে হবে। তো জনবান্ধব হইলে তো আর কালেক্টর অফ ট্যাক্সেস হওয়া যাবে না, এই জন্য তারা নামকরণ করলো কমিশনার অফ ট্যাক্সেস। কিন্তু ওই নতুন বোতলে পুরাতন মদ, মানে তারা নীতিটা বদলালো, পদবি বদলাইছে ঠিক, কিন্তু নীতি বদলায় নাই, নীতি বদলায়। এটা আমাদের জন্য, হ্যাঁ, এটা আমাদের জন্য সার্বিকভাবে মানে এটা বলতে চাই যেটা, যে জনবান্ধব যে হলো ট্যাক্স পলিসি, সেটা এই মুহূর্তে আমাদের দেশে নাই যথাযথ। এবং এটার এই যে ট্যাক্সের প্রত্যেকটি যে কোনো নীতির পিছনে একটি ফিলোসফি থাকে। এভরি পলিসি বিহাইন্ড সাম ফিলোসফি, কি জন্য হচ্ছে, কার জন্য হচ্ছে,
জি। এটার উপকারভোগী কারা, জি। এই প্রশ্নগুলো থাকতে হয়। এখন এনবিআর যে কথাটা বলে, এখন আমরা এনবিআরকেও আসলে এনবিআরকেও দায়ী করবো কিনা জানি না, কারণ এনবিআর কি নিজে চলছে নাকি আইএমএফ এর কথাই চলছে এটা আমরা জানি না। এটা একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন। এখনকার সময়ে। এই বছর আইএমএফ নির্দেশনা দিছে বিদ্যুৎ খাতে ভর্তুকি আরো কমাইতে হবে। এফিসিয়েন্সির কথা বলতেছে না, বিদ্যুৎ খাত যারা হ্যান্ডেল করতেছে তারা যে ইনএফিসিয়েন্ট প্রমাণ পাচ্ছে না, সেই ক্ষেত্রে তারা মনোযোগ দিচ্ছে না, বরঞ্চ তারা ক্রমাগত শুধু বিদ্যুতের রেট বাড়িয়ে বাড়ানোর দিকেই ব্যস্ত। মানে অপারেশনাল এফিসিয়েন্সি দ্বারা না দিয়ে তারা বিদ্যুতের রেট কিভাবে কমাতে পারবে বেশি উৎপাদন করে, সেই জায়গাগুলোতে আসলে মনোযোগ দিচ্ছে না। তারা বরং বিদ্যুতের দাম বাড়িয়ে তাদের ডেফিসিট এটা কমানোর চেষ্টা করছে। এটা হচ্ছে আরেকটা প্রবলেম, আপনার সমস্যার কথা না। আর এবং সরকারের বর্তমান যে পলিটিক্যাল ভিশন, এই দুইটার সাথে সাংঘর্ষিক এবং কোন একটা সমন্বয় নেই। আমাদের যে উন্নত রাষ্ট্র গঠনের যে আমাদের এসডিজি গোল এবং মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তো নিশ্চয়ই আমাদের বেশ কিছু পদক্ষেপ লাগবে। সো আমাদের যে পদক্ষেপগুলো এখন সরকার লেভেল থেকে আসতেছে সেটা সাংঘর্ষিক মনে হচ্ছে। সাংঘর্ষিক না, এবং এটার মধ্যে কোনো ইয়েই নেই। আমরা যদি বলি বিন্দুমাত্র কোনো আমরা সেটা রেস দেখতেছি না যে এখানে গভর্নমেন্টের পলিসি কাজ করতেছে, কিভাবে আমরা মধ্যমায়ের দেশে যেতে পারি। আচ্ছা, এখানে একটা শুভঙ্করের ফাঁক বলি আমি অর্থনীতিবিদ না এবং আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, বাট একজন উদ্যোক্তা। আমি আমার সিম্পল ওয়েতে বলি, যৌক্তিকভাবে বলি, সেটা হচ্ছে জিডিপির পিছনে আমরা দৌড়াচ্ছি এখন। জিডিপির পিছনে, এই জিডিপির পিছনে দৌড়ানোটা, এবং এটা প্রত্যেক সরকারের একটা রাজনৈতিক থাকে, ভিশন থাকে। তো জিডিপিটাকে রাজনৈতিক ভিশন হিসেবে সঠিক আছে, কিন্তু অর্থনৈতিক ভিশন হিসেবে জিডিপিটা ঠিক নেই। এই জিডিপির পিছনে দৌড়াতে গিয়ে এখন বিশ্বব্যাংক বলছে, তুমি যে বলছো তোমার জিডিপি এত %, কই তোমার রেভিনিউ ইনকাম তো এত % হচ্ছে না। তাহলে তোমার জিডিপি এত হয় কেমনে, হয় কিভাবে? তাহলে এখন সরকার এবং এনবিআর মুসিবতে পড়ে গেছে। এই যে জিডিপি ভার্সেস আমাদের ট্যাক্স, কালেকশন অফ ট্যাক্স, এটা রেশিও মিলানোর জন্য তারা যত্রতত্র যেখানে পারে সেখানে ট্যাক্স ইম্পোজ করতেছে। যে কি আপনার আরেকটা বক্তব্য ছিল নাসির ভাই, যে হলো অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা ইনকাম হওয়ার আগে আপনার কাছ থেকে কেটে রাখার জন্য একটা বিধান তৈরি করে দেওয়া হয়েছে, যেটা হলো ট্যাক্স হয়ে থেকে ইনকামটা এনশিওর করার পরে সেখানে আসলে আগেই এটা হয়ে যাচ্ছে, ইম্পোজ করা হয়ে যাচ্ছে, আদায় করা হয়ে যাচ্ছে। আসলে এই ব্যক্তি পরবর্তীতে প্রফিট করতে পারলো কি পারলো না, এটা কিন্তু কেউই আসলে চিন্তা করছে না। এটা এখানে কেউ হেডেক নিচ্ছে না এই বিষয়টা, যে ব্যবসায়ীর কাছ থেকে আমি অগ্রিম টাকা কেটে রাখি, দিন শেষে আসলে তার প্রফিট হলো কি হলো না এটা আমার কোনো দায় নেই। কিন্তু রাষ্ট্রের ক্ষেত্রে কি আসলে এটা রাষ্ট্র করতে পারে কিনা, যে তার ব্যবসায়ীর ইনকাম হলো না কিন্তু আমি তাকে প্রেসার দিয়ে, চাপ দিয়ে তার কাছ থেকে ইনকাম ট্যাক্স নিয়ে নিই। আসলে আমি জানি না, আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার মতন উপস্থাপক এবং আপনাদের মতন যারা এখন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, তারাও এই ব্যাপারগুলো গভীরভাবে দেখতেছে। আপনার প্রশ্ন থেকে আমি জিনিসটা বুঝতে পারলাম। আমি আপনাকে আমার পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আপনার এই চিন্তার জন্য, যে আপনি এত গভীরে গিয়ে জিনিসটাকে চিন্তা করতে পেরেছেন। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, AIT, মানে আপনি অগ্রিম কর দিচ্ছেন। তো আসলে দিনের শেষে বা বছরের শেষে আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দিবেন, তখন আপনার আয় হচ্ছে কি হচ্ছে না, জি, সেটাই হলো প্রশ্ন। 2, আমাদের এখানে তারাই বলছে যে অগ্রিম ইনকাম ট্যাক্স আপনার থেকে নিবে, আবার তারাই কিন্তু রিফান্ডের প্রসেসটাই রাখেনি। তাহলে আপনি বছরের শেষে যদি আপনার থেকে অ্যাডভান্স ট্যাক্স নিল বেশি, বছরের শেষে আপনি রিটার্নে গিয়ে দেখা গেল আপনার ট্যাক্স আসছে কম, তাহলে আপনাকে যে বাড়তিটা ট্যাক্স ফেরত দিতে হবে সেই প্রভিশনটা কিন্তু তাদের কাছে নাই। তাহলে এই যে আপনাকে বলছিলাম যে আমাদের এখানে যে যারা এখন আভ্যন্তরীণ সম্পদ বিভাগ চালাচ্ছে, যে তাদের দক্ষতা বা তাদের উদ্দেশ্য, আমি বলবো দক্ষতা তো নেই, আর উদ্দেশ্য হচ্ছে ইল মোটিভেটেড। আমার কাছে যেটা মনে হয় আর কি নাসির ভাই, যে যারা উদ্যোক্তা আছেন, রাষ্ট্র তো এই উদ্যোক্তাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য প্রস্তুত, সব জায়গায় চেষ্টা করবেন যে তাদের উদ্যোক্তারা যেন ভালো করেন, দেশে বিদেশে বিজনেস করতে পারেন এবং সেখান থেকে রেভিনিউ এনশিওর করতে পারেন। সেই রেভিনিউ থেকে তারা এক্সপেন্ডিচার বাদ দিয়ে যেই টাকা ইনকাম হবে সেই টাকা থেকে গভর্নমেন্টকে তারা ট্যাক্স দিবেন। সো বিজনেস যত বড় হবে, যত ভালো হবে, যত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে, তত রেভিনিউ হবে, আর গভর্নমেন্টের ট্যাক্স তত বাড়বে, কারণ ইনকাম বাড়লে
ট্যাক্সটা বাড়বে। তো এটা হলো ভেরি সিম্পল একটা বিজনেস ইকুয়েশন, ম্যাথ, এটা ভেরি সিম্পল ম্যাথ। তো এখন এই জায়গায় রাষ্ট্রের তো দায়িত্ব যে যার কাছ থেকে আমি ট্যাক্সটা নিচ্ছি দিন শেষে তার ইনকামটা নিশ্চিত করা। আমি মনে করি যে আমি যদি অগ্রিম কেটে থাকি কারো কাছ থেকে ইনকামটা, তাইলে আমি কি নিশ্চিত করতে হবে যে এই লোকটার দিন শেষে এর থেকে বেশি টাকা ইনকাম হবে। কিন্তু আপনি যে কথাগুলো আবার বললেন পিছনে, আপনার গ্যাসের প্রবলেম, আপনার ইলেকট্রিসিটির প্রবলেম, আপনার প্রাইজিং ফ্লাকচুয়েশন, সকাল সন্ধ্যায় প্রাইস বাড়ছে, তারপরে আপনার ইন্টারেস্ট রেট বাড়ছে, আপনার ডলারের এক্সচেঞ্জ রেট আপনার হলো এখানে ক্রমাগত টাকার অবমূল্যায়ন হচ্ছে, লোকাল কারেন্সির ডিভ্যালুয়েশন হয়েছে, হ্যাঁ ক্রমাগত, এটা কোনো গ্রামার মেনটেন করা হচ্ছে না। কারেক্ট। সো এই জায়গার মধ্যে আপনার হলো যে কি করে বছর শেষে এতগুলো আনসার্টেনিটির মধ্য দিয়ে যখন বিজনেসটা যাচ্ছে, তখন বছর শেষে তার ইনকামটা কিভাবে সে এনশিওর করবে? সে তো যখন চাইবে তখন তো প্রাইসিংটা চেঞ্জ করতে পারছে না, রাইট? সো এই জায়গাটাই আসলে আপনাদের জন্য বড় একটা প্রবলেম ডেফিনেটলি। সো আশা করছি আজকে আমরা যে আলোচনাটা করলাম, মেইনলি যে যারা এই পলিসি মেকিং এর সাথে যুক্ত আছেন, তারা শুধুমাত্র এই যে রেভিনিউ বা টার্গেট নিয়ে তারা কাজ করবেন ব্যাপারটা না। এইরকম হওয়া আমার মনে হয় যে ভালো হবে যে বিজনেসম্যান যারা আছেন অথবা এন্টারপ্রেনিউর যারা আছেন, তাদেরকে লজিক্যালি তাদের ভ্যাট ট্যাক্সগুলো ইম্পোজ করা এবং যতগুলো নীতিমালা আছে সবগুলো নীতিমালা যেন বিজনেস বান্ধব হয়। পাশাপাশি আমরা যত কিছুই বলি না কেন, আমরা বিজনেসম্যানদের উপরে প্রেশার ক্রিয়েট করি, বেশি ট্যাক্স, বেশি ভ্যাট এটা ইম্পোজ করি, দিন শেষে বিজনেসম্যানরা তার নিজের কাঁধে এটা রাখেন না। আলটিমেটলি এটা কিন্তু আপামর জনসাধারণের উপরে পড়ে, অর্থাৎ কনজিউমার যারা আছে। কারণ বিজনেসম্যানদের পকেট থেকে এই টাকাটা তো আসে না, কোথা থেকে? আইদার ব্যাংক, তারা যদি ক্রমাগত লস দিতে থাকে তখন তারা ব্যাংকের ক্ষেত্রে তারা ডিফল্ট করবে, যারা লোন নিয়েছে তারা ঠিকঠাক মতো লোন পে করতে পারবে না, অথবা প্রাইস বাড়িয়ে তারা জনগণের উপরে বার্ডেন ক্রিয়েট করবে। সো দুইটা জায়গায় কিন্তু আসলে চেক এন্ড ব্যালেন্স করার ব্যাপার আছে। সো আশা করছি আমাদের এই আজকের আলোচনা এবং আপনার যে রিয়েল লাইফ বিজনেস প্রবলেমগুলো, এই আলোচনাগুলো যারা শুনবেন তাদের চিন্তায় এটা একটা নতুন এভিনিউ খুলে দিবেন। এবং যখন কোনো একটা পলিসি মেক করবেন, অবশ্যই তার আগে যথাযথ স্টাডি করে, তার ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে, প্রয়োজনে পাইলটিং করে তারপরে তারা পলিসিগুলো যদি নিয়ে থাকেন, তাহলে আমরা যেই টেকসই উন্নয়নের কথা বলছি, আমরা যেই টেকসই বিজনেসের কথা বলছি, এই টেকসই উন্নয়নের যে গোলগুলো আছে, ইউনাইটেড নেশনসের 17টা গোল আছে, রাইট, এবং আমাদের যে ন্যাশনাল গোল আছে স্মার্ট বাংলাদেশ গড়ার যে আছে, এবং 2041-এ আমরা যে উন্নত দেশ হিসেবে নিজেদের উন্নত দেশের কাতারে নিজেদেরকে নিয়ে যেতে চাই, এই প্রত্যেকটা আসলে তখনই সফল হবে অবশ্যই। ঠিক আছে, এছাড়া কিন্তু আসলে আমাদের স্বপ্নই থেকে যাবে। কারেক্ট। সো আশা করছি যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা আমাদের এই আজকের আলোচনা যদি তাদের কাছে পৌঁছায়, তাহলে এই বিষয়বস্তুগুলো নিয়ে ভাববেন। প্রিয় দর্শক, নাসির ভাইকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সত্যিকার অর্থে রিয়েল একজন এন্টারপ্রেনিউরকে পেয়েছি, যিনি আমাদের সাথে সময় দিয়েছেন এবং ওনার প্র্যাকটিক্যাল যে ক্রাইসিসগুলো আছেন বিজনেস রিলেটেড, সেই ক্রাইসিসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন আর আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছেন। নাসির ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আশা করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন একটা ইনসাইট পেয়েছি যে সর্বস্তরের মানুষের জন্য, যারা বিজনেস ইকোসিস্টেমের বা ইকোসিস্টেম নিয়ে কাজ করছেন মেইনলি, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটা একটা চমৎকার উপলক্ষ তৈরি করে দিবে, নতুন কিছু ভাবার, নতুন কিছু তৈরি করার। ধন্যবাদ নাসির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর পরিশেষে আমি একটা কথা বলতে চাই, এই ধরনের ডায়লগ যত বেশি দেশে হবে ততই কিন্তু আমাদের নীতি নির্ধারণী মহলগুলো আর নিজেদেরকে আরো বেশি ভিজিল্যান্ট, মানে চিন্তা করার, তাদেরকে একটা চাপের মধ্যে পড়বে। তো আপনার এই ধরনের ক্রিয়াকর্মগুলা সচল থাকুক, আগামী দিনে আরো এই ধরনের এন্টারপ্রাইজের সাথে আপনার ডায়ালগ হোক, সেটাই আমরা কামনা করি। ছোট্ট একটা পয়েন্ট আমরা এখানে বিলকুল আনিনি বা আনতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। যে আজকে ব্যাংকে যে সমস্যাটা যাচ্ছে, সেটা হচ্ছে এক শ্রেণীর লুটেরা ব্যবসায়ী আমাদের পুরো ব্যাংক খাত, এটার সাথে
রাজনৈতিক কিছু মানুষ আর এক শ্রেণীর দুর্বৃত্ত ব্যবসায়ী যোগসাচচে আজকে পুরো ব্যাংকিং খাত কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমরা এটা কখনোই সাপোর্ট করি না এবং আমরা মনে করি ঋণ খেলাপিকে শক্ত হাতে দমন করতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিগুলোকে কঠোরভাবে দমন করতে হবে। আদারওয়াইজ আমরা এখন যত কথাই বললাম আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে আপনি শুধুমাত্র ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কথা বললাম, কিন্তু আর্থিক খাতে ব্যাংকিং খাতে যে অনিয়ম, অরাজকতা, দুর্বৃত্তায়ন, লুটেরা মনোবৃত্তি চলছে, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে কিন্তু বাকি শৃঙ্খলাও ভেঙে পড়বে। 60 ডিগ্রিকে আমি অশেষ ধন্যবাদ জানাতে চাই। নাসির ভাই, আসসালামু আলাইকুম।